প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 CC4 বলাকা কবিতাটি আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব। বলাকা কাব্যের মধ্যে এই বলাকা কবিতাটি 36 সংখ্যক কবিতা এবং এই কবিতাটি মুক্তক ছন্দে লেখা হয়েছিল। কবি নিজেই স্বীকার করেছেন তিনি যখন শ্রীনগরে অর্থাৎ কাশ্মীরের শ্রীনগরে ঝিলাম নদীর উপর তার বজরা কিংবা বলতে পারো তার বোটের উপর বসেছিলেন এবং সেই সময় সন্ধ্যা নেমে আসছিল, সন্ধ্যার সেই নিস্তব্ধ নিশ্চল অপরূপ সৌন্দর্য তিনি যখন উপভোগ করছিলেন তখন ঠিক তার মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল এক ঝাঁক বলাকা। এই বলাকার উড়ে যাওয়া, বলাকা কথার অর্থ হচ্ছে এক ঝাঁক বকের শাড়ি। এই বলাকা যখন উড়ে গেল তখন কবির মনের মধ্যে যে চেতনা বা মনের ভাবনাটা এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। যে প্রকৃতি, যে তরুশ্রেণী, যে নদী, যে পর্বত শ্রেণী, যেগুলোকে কবির মনে হচ্ছিল যে এইগুলো সব অচল, সব নিস্তব্ধ নিশ্চুপ, কবির যেন হঠাৎ এই বলাকার পক্ষধ্বনি শুনে মনে হলো পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়, সমস্ত কিছুই যেন ছুটে চলেছে এক নিরুদ্দেশের পথে। এবারে আমরা কবিতাটার প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ বুঝে নিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ভালোভাবে তুমি বুঝতে পারবে। দেখো, বলছে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। তাহলে একটু আগেই তোমাদেরকে বললাম যে কবি ঝিলাম নদীর বুকে তার বোটের উপরে বসেছিলেন এবং ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা নেমে আসছিল সেই পর্বতের পাদদেশে, সেই ঝিলাম নদীর বুকে। এই ঝিলাম নদীর এমন একটা জায়গায় তিনি ছিলেন যেখানে দুই পাহাড়ের ফাঁকে নদীটা যেন বেঁকে গিয়েছিল। সেই ঝকঝকে তলোয়ার যেমন, নদীর জলও যেমন তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বাঁকা বেঁকে গেছে স্রোতটা, এই তলোয়ারের মতো বেঁকে গেছে। ভালো করে এই জায়গাটা বোঝো, এই ঝকঝকে তলোয়ারের মতো তার উপর অন্ধকার, কালো অন্ধকার নেমে আসছে যেন খাপে ঢাকা তরবারি। অর্থাৎ তরবারি, ঝকঝকে তরবারি যখন আমরা খাপের মধ্যে ঢুকিয়ে দিই তার সেই ঝকঝকে ভাবটা যেমন নষ্ট হয়ে যায় বা সেটাকে যেমন নিভে যায়, ঠিক তেমন অন্ধকারটা এখানে যেন তরবারির খাপের মতো, আর সেই নদীটা ঝকঝকে তরবারির মতো যেন খাপের মধ্যে ঢুকে যাচ্ছে। এই বিষয়টা বুঝতে পেরেছো? তারপরে দেখো, দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার, ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরিতট তলে। দিনের ভাটার শেষে অর্থাৎ দিনটা শেষ হয়ে যাচ্ছে। দেখো, ভাটা মানে আমরা জানি যে যেখানে জলের বেগ কম কিংবা জলরাশি কম, আবার জোয়ার মানে আমরা জানি যেখানে অফুরন্ত জলরাশি অর্থাৎ জলের গতি বেড়ে যায়, জোয়ারের স্রোতটা বেশি থাকে। তাহলে এখানে দিনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে দিনটাকে ভাটার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং যেহেতু রাত্রি ঘন থেকে আরো ঘনতর হয়ে উঠছে তাই রাত্রির জোয়ার। সেই রাত্রির জোয়ার যত বাড়ছে অর্থাৎ যত রাত্রি ঘন হচ্ছে তত চতুর্দিকে একটা অন্ধকার পরিমণ্ডল তৈরি হচ্ছে এবং এই অন্ধকারে নদীর জলটাও কিন্তু কালচে হয়ে আসছে, আর সেই কালো জলের উপর আকাশের নক্ষত্র যেন তারাগুলো সেই ফুলের মতো নদীর জলের উপর ফুটে উঠছে। তারপর দেখো, দেওদার তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। এই নিশ্চল নিশ্চুপ একটা ওয়েদার যেখানে কবি ঝিলামের বুকে একাই বসে আছেন। কবি অনুভব করছেন কিভাবে সুন্দর একটা সন্ধ্যা সমস্ত পর্বত শ্রেণীকে একদম আচ্ছন্ন করে দিচ্ছে, সমস্ত গাছপালা, নদীর জল সমস্তর উপর যেন একটা চাদর ফেলে দিচ্ছে। সেই মুহূর্তে বসে কবির মনে হচ্ছে যেন এই পর্বত শ্রেণী, এই দেবদারু বন, তারা যেন মনের থেকে কিছু কথা আমাকে বলতে চাইছে, বারবার তারা চিৎকার করতে চাইছে, কিন্তু হয়তো আমি বুঝতে পারছি না। দেখো, বলছে, আবার বলছি লাইনটা, দেওদারু তরু সারে সারে, মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে। এই সৃষ্টি, এই
নিশ্চুপ প্রকৃতি যেন বারবার কবিকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলিতে না পারে স্পষ্ট করি, কিন্তু বলতে পারছে না। কি বলতে চাইছে দেখো। অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গোমরি, অর্থাৎ এই অরণ্য বা এই বনভূমি কিংবা এই পর্বত শ্রেণী, এই গাছপালা প্রত্যেকেই যেন কিছু একটা কবিকে বলতে চাইছেন, কিন্তু সেটা তার মনের মধ্যেই গুমড়ে গুমড়ে উঠছে, সেটা প্রকাশ করতে পারছেন না। তাহলে প্রথম প্যারাটা বুঝতে পারলে, প্রথম প্যারাটা কিন্তু ঝিলাম নদীর বুকের উপর বোটে বসে কবি যে চতুর্দিকের ওয়েদার, চতুর্দিকের যে পরিস্থিতি, প্রকৃতি, সেটাকে দেখছেন এবং তার অনুভব মনে হচ্ছে যেন এই প্রকৃতিটা নিশ্চুপ অসাড় হয়ে রয়েছে। কিন্তু ঠিক তার পরক্ষণে কবির উপলব্ধি, কবির চেতনার মধ্যে পরিবর্তন আসছে। দেখো, এই অন্ধকারের বুকে কবি বসে আছেন এবং সেখানে কি বলছে, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে। হঠাৎ শুনলাম সেই নদীর বোটের উপর আমিও প্রকৃতির মতো নিশ্চুপ হয়ে বসেছিলাম, আমি অনুভব করছিলাম প্রকৃতি কি যেন বলতে চাইছে, আমি সেটা শুনতে চাইছিলাম, কিন্তু আমি পারছিলাম না শুনতে। ঠিক সেই সময় সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। ঠিক সেই সময় শব্দের গতিতে একটা সাউন্ড, একটা কিছু ঘটলো, সেই ঘটনাটা যেন বিদ্যুতের বেগে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। কারা? হে হংস বলাকা। অর্থাৎ ঠিক সেই সময় কবির মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক বকের শাড়ি। তারা আনন্দিত হয়ে, তারা চিৎকার করতে করতে, ডানার ঝটফটানি শব্দ করতে করতে, তারা শব্দের গতিতে কবির মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা। তোমাদের পাখা মানে হংস বলাকার পাখা। সেই পাখার শব্দ যেন ঝড়ের গতি, সেখানে দ্রুত গতিতে শব্দের বেগে তারা উড়ে চলে গেল এবং গিয়ে মিলিয়ে গেল আকাশের শেষ সীমানায় গিয়ে। বলছে, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। একটা বিস্ময়, কবি তো আপ্লুত হয়েছিলেন ওই নিশ্চুপ বা নিশ্চল প্রকৃতির মধ্যে। সেই নিশ্চল বা নিশ্চুপ প্রকৃতির মাঝে কবি যেমন ডুবেছিলেন, এই হংস বলাকার পক্ষধ্বনি কবির মধ্যে যেন একটা শিহরণ তৈরি করলো। এখানে পরক্ষণে কবি বলছেন যে শুধু আমার মধ্যে নয়, সমস্ত প্রকৃতির মধ্যে যেন একটা শিহরণ জাগিয়ে গেল, সমস্ত প্রকৃতি যেন চমকে উঠল এই হংস বলাকার পাখির বা বকের শাড়ির ডানার ঝটফটানির শব্দে। যেন এক আনন্দের সঙ্গে তারা উড়ে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারা জানে না তারা কত দূর যাবে, কোন নিরুদ্দেশের পথে তারা পূর্ণতা থেকে অপূর্ণতার দিকে ছুটে চলেছে, কেন ছুটে চলেছে। কবির মাথার মধ্যে নানান প্রশ্ন, মনের মধ্যে নানান ভাবনা উদয় হচ্ছে। তারপর দেখো, এখানে এই যে পরের প্যারাটা যেটা আমি পড়তে চলেছি, এই জায়গায় কিন্তু একটু গুরুত্ব দিয়ে এই জায়গাটা বোঝে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। দেখো, বলছে ওই পক্ষধ্বনি, তার প্রশ্ন, পক্ষধ্বনি কার? হংস বলাকার পক্ষধ্বনি। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। ভালো করে বোঝো, যখন আমাদের দেশে ঋষিমণিরা সাধনা করতেন বা তপস্যা করতেন, তখন দেবরাজ ইন্দ্র বিভিন্ন অপ্সরাদের পাঠাতেন। সেই অপ্সরারা তারা নৃত্য, গীত, তাদের কথাবার্তা দিয়ে ঋষিমণিদের তপস্যাটাকে ভঙ্গ করতেন। এবং এই ভঙ্গ তপস্যা যখনই ভঙ্গ হয়ে যেত, তখনই বাতাসে বিলীন হয়ে যেত সেই অপ্সরারা। সেই অপ্সরারা যেমন হঠাৎ এসে তপস্যা ভঙ্গ করত ঋষিমণিদের, ঠিক তেমন এই হংস বলাকা সেই অপ্সরার মতোই এই পৃথিবীতে এসে যেন কবি এবং সমস্ত প্রকৃতি, সেই তরু শ্রেণী, সেই গিরি শিখর কিংবা গিরিতট, নদী, এই অরণ্য, বনভূমি, প্রত্যেকের মধ্যে যে একটা
চুপচাপ ব্যাপার ছিল, একটা থেমে থাকার ব্যাপার ছিল, যেটা কবি ভাবছিলেন যে সমস্ত প্রকৃতি যেন স্থির হয়ে আছে। এই স্থিরতার মাঝে একটা ব্রেক দিয়ে গেলেন, অর্থাৎ স্থিরতার মাঝে একটা চাঞ্চল্য, একটা শিহরণ দিয়ে গেল এই হংসবলাকা, এবং নিমেষের মধ্যে শব্দ তরঙ্গের মতো হঠাৎ যেন এই হংসবলাকা কোথাও মিলিয়ে গেল, অর্থাৎ চলে গেল অনেক দূর, তার গতিতে ভর করে তারা চলে গেল। বলছে, উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদারু বন। সমস্ত কিছু উঠিল শিহরি, কে শিহরিত হয়ে উঠলো? বলছে গিরিশ্রেণী তিমির মগন। তিমির মগন মানে, তিমির মানে রাত্রি, মগন মানে মগ্ন। এই যে রাত্রির নিস্তব্ধতার মধ্যে গিরিশ্রেণী যে মগ্ন হয়েছিল, তার মগ্নতা ভেঙে গেল এই হংসবলাকার পাখার ধ্বনিতে, এবং শিহরিত হয়ে উঠল দেওদারু বন। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। পরের প্যারাটা দেখে নাও। মনে হলো এ পাখার বাণী, মনে হলো এ পাখার বাণী, এই হংসবলাকার পক্ষধ্বনি দিল আনি, মানে এনে দিল শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। কবির মনে হচ্ছে এতক্ষণ ধরে এই ঝিলাম নদীর বুকের উপর বোটে বসে কবির মনে হচ্ছিল সমস্ত চারপাশের প্রকৃতি যেন নিশ্চল, নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ এই হংসবলাকার পক্ষধ্বনি যেন এই নিশ্চল প্রকৃতির বুকে এক বেগের আবেগ নিয়ে চলে এলো। এই মুহূর্তে কবির মনে হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই নিশ্চল নয়, পৃথিবীতে কোনো কিছুই জড় নয়, প্রত্যেকেই ছুটে যেতে চায়। এই হংসবলাকার পক্ষধ্বনি ওই বোটে বসে কবির মনের মধ্যে এই উপলব্ধিটাকে নিয়ে আসছে। এটাকেই কিন্তু এই কবিতার মধ্যে মেন বিষয়, অর্থাৎ এগিয়ে যাওয়া, অর্থাৎ গতিবাদ। পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়। এই কবিতাটার মধ্যে কিন্তু এই বড় ভাবনাটাই কিন্তু প্রকাশ পেয়েছে। পৃথিবীতে সমস্ত কিছুই যেন ছুটে যেতে চায়, এক নিরুদ্দেশের পথে, এক নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে যেতে চায়। তারপর বলছে, দেখো, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। দেখো, পর্বত যে কোনো দিন একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তাকে আমরা অচল বলি, কিন্তু পর্বতের মনের ইচ্ছাটাও বৈশাখের নিরুদ্দেশ মেঘ হয়ে যেতে চায়। কাল বৈশাখী, অর্থাৎ বৈশাখের যেমন একটা গরম আবহাওয়া, সারা আকাশটা যেখানে সাদা হয়ে থাকে, সেই সময় হঠাৎ কালবৈশাখী কোথা থেকে কালো মেঘ নিয়ে এসে এক রাশ ঝড় বৃষ্টি দিয়ে আবার সেই মেঘ কোথাও উধাও হয়ে যায়। এই বৈশাখের মেঘ হতে চায় কিন্তু পর্বত। তারপর বলছে, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশেহারা। তরুশ্রেণী গাছপালা, এও চাইছে যে আমিও এই মাটির বন্ধন ফেলে ওই নিরুদ্দেশ যাত্রায় চলে যাব, যেখানে একটা মানে একটা অজানার জায়গায়, অজানার পথে না পা বাড়ালে আমার তো কিছুই দেখা হবে না। অর্থাৎ সমস্ত কিছু, যারা চলতে পারে না বলে আমরা মনে করছিলাম, তারাও কিন্তু চলছে। দ্বীপ থেকে দ্বীপান্তরে চলে যাচ্ছে একটা গাছ, তাই না? দেখ, ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশেহারা, আকাশের খুঁজিতে ঠিকানা। তাহলে এখানে কিন্তু শর্ট প্রশ্নগুলো আসে যে পর্বত কি চাইছে? পর্বত চাইছে বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে। তরুশ্রেণী কি চাইছে? সে চাইছে এই মাটির বন্ধন ফেলে আকাশের কিনারা কোথায় খুঁজে দেখব। তারপর বলছে, এই সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগী। পাখা বিভাগী কাকে বলা হয়েছে? না, হংসবলাকাকে পাখা বিভাগী বলা হয়েছে। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে। এটা শর্ট প্রশ্ন। নিখিলের প্রাণে কোন ব্যাকুল বাণীটা বেজে উঠলো? তার পরের লাইনটাই হচ্ছে অ্যান্সার। দেখো, বলছে কি বাণী বেজে উঠলো? হেথা নয়, হেথা নয় আর কোনখানে। অর্থাৎ এগিয়ে যাওয়াটাই হচ্ছে লক্ষ্য, থেমে থাকাটা আমাদের কাম্য নয়। কোনো প্রকৃতিতে কোনো কিছুই থেমে থাকে না, এগিয়ে হেথা নয়, হেথা নয়, অন্য কোনোখানে, অর্থাৎ অন্য কোনো জায়গায়, সেখানে যাওয়া দরকার। তারপর বলছে, হে হংসবলাকা
আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা। তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন, স্তব্ধতার ঢাকা খুলে দিল বলতে কি বোঝানো হয়েছে? দেখো প্রথম প্যারাতেই তোমাদেরকে আমি বললাম যে কবি ওই ঝিলাম নদীর বোটে বসে বসে কবি চিন্তা করছেন এই প্রকৃতিটা কতটা নিশ্চুপ, কতটা শান্ত, কতটা স্থির। কিন্তু হংসবলাকার পক্ষধ্বনি কবির মনের মধ্যে এই ভাবনাটাকে গেঁথে দিল যে জগতের কোনো কিছুই স্থির নয়, সমস্ত কিছু এগিয়ে চলেছে, একটা অজানার উদ্দেশ্যে চলেছে। হতে পারে এটা অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে চলেছে, অন্ধকার থেকে আলোর দিকে চলেছে, হতে পারে নিরুদ্দেশের পথে চলেছে, কিন্তু চলেছে তারা। এই ভাবনাটাই হচ্ছে হংসবলাকা কবির কাছে একটা দ্বার খুলে দিল, একটা গতিবাদের ভাবনাটা এই কবিতার মধ্যে কিন্তু বড় হয়ে উঠছে। তারপর দেখো, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে, শূন্যে জলে স্থলে, অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। এতক্ষণ কবি ভাবছিল যে সমস্ত কিছু জলে স্থলে পাহাড়ে অরণ্যে সমস্ত কিছু স্তব্ধতার একটা স্থির ভাব একটা বিরাজ করছে, কিন্তু এই মুহূর্তে সেই সমস্ত সেই অব্যক্ত ধ্বনি, অর্থাৎ প্রথম প্যারার মধ্যে লাস্ট দু লাইন যে বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি। অর্থাৎ এই প্রকৃতি যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কবি এখানে এসে বুঝতে পারছেন যে সে কি বলতে চাইছিল। সে ছুটে যেতে চাইছে ওই বৈশাখের নিরুদ্দেশ মেঘের দিকে, তরুশ্রেণী ছুটে যেতে চাইছে মাটির বন্ধন ফেলে আকাশের কিনারা খুঁজতে। সে কবি এইবার এসে বুঝতে পারছেন, সেই জন্য বলছেন যে দেখো, তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে দানা, অর্থাৎ তৃণ তারাও চাইছে এই মাটির আকাশে ডানা ঝাপটে দূর থেকে দূরান্তরে চলে যেতে। মেলিতেছে অঙ্কুরের পাখা, লক্ষ লক্ষ বীজের বলাকা। ভালো করে বোঝো, লক্ষ লক্ষ বীজের বলাকা, মাটির তলায় লক্ষ লক্ষ যে বীজ চাপা পড়ে রয়েছে তারাও প্রতি মুহূর্তে ওখান থেকে উঠে আসতে চাইছে, এগিয়ে আসতে চাইছে তারাও। তারপর দেখো, দেখিতেছি আমি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়, দ্বীপ হতে দ্বীপান্তরে। একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাবার বাসনা এই জড়ের মধ্যেও রয়েছে। তাহলে জড় বলতে কবি বলছেন তার মধ্যেও কিন্তু এগিয়ে যাওয়ার বাসনাটা রয়েছে। তারপর বলছে দেখো, নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। সমস্ত কিছু নক্ষত্রের বেগে ছুটে যেতে চাইছে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে। মানবের কত বাণী মানে মানুষের আবেগ, মানুষের ভাবনা, মানুষের কামনা, মানুষের বাসনা, সমস্ত কিছুই কিন্তু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে চলে যাচ্ছে, এক যুগ থেকে আর এক যুগে চলে যাচ্ছে, এক শতাব্দী থেকে আর এক শতাব্দীতে চলে যাচ্ছে। প্রত্যেকটা বিষয় কিন্তু, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ভাবনা এগিয়ে চলেছে। বলছে, শুনিলাম মানবের কত বাণী দলে দলে, অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। যুগ থেকে যুগান্তরে এই ভাবনা, মানুষের ভাবনা, প্রকৃতি যেমন চাইছে এক স্থান থেকে আর এক স্থানে ছুটে যেতে, এক নিরুদ্দেশের পথে এগিয়ে যেতে, ঠিক তেমন মানুষের ভাবনা, মানুষের আবেগ, মানুষের বাসনা, কামনা, সমস্ত কিছু এক যুগ থেকে আর এক যুগে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ছুটে যেতে চাইছে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে, এ বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনেরও কিন্তু সেই একই ভাবনা যে নতুনকে দেখা, নতুনকে পাওয়া, বা একটা অজানার উদ্দেশ্যে পা বাড়ানোর আকাঙ্ক্ষা, এটা কিন্তু মানুষের মধ্যে বরাবরই আছে। এবং সেটা প্রকৃতিকে, যেগুলোকে আমরা জড় বলে মনে করি, তাদের মধ্যেও সেই ভাবনা আছে। তুমি চিন্তা করো না, একটা ছোট্ট সামান্য শিমুল গাছ, সেই শিমুল গাছ সে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারে না, কিন্তু তার ফল হলে সেখান থেকে যে তুলো বার হয়, বাতাসে সেটা ভেসে কত দূর দূরান্তে, দেশ থেকে দেশান্তরে কোথায় না চলে যাচ্ছে। এই চলে যাওয়ার, এই এগিয়ে যাওয়ার ভাবনাটাই কিন্তু এই কবিতার মূল বিষয়। শেষ করবো এবারে, কোন পার হতে কোন পারে, অর্থাৎ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে,
হেথা নয় অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানি, অর্থাৎ গতিবাদ। এই একই জায়গায় কিছুই নেই, অর্থাৎ এগিয়ে যাওয়ার বাণীটাই এই কবিতার মধ্যে কিন্তু প্রধান হয়ে উঠেছে। আমি চেষ্টা করব তোমাদের জন্য, এই কবিতাটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই কবিতার প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। এবং তোমাদেরকে বলে রাখি, অফলাইন ক্লাস চলছে শিয়ালদাতে এবং তার পাশাপাশি অনলাইন ক্লাসটাও চলছে। যদি তোমরা কেউ ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।